বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর সব দেশে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয়েছে। বাংলাদেশের লং মার্চ ফর গাজাতে দেখতে পাওয়া গেছে অনেকেই বলেছে পবিত্র ভূমিতে যাবেন, মুক্ত করবেন, না হলে মরে যাবেন। ফিলিস্তিনি ভিসা দেয়, ইনশাল্লাহ আমরা যাইতে প্রস্তুত। ভাই থামেন, আপনাকে ওখানে যেতে হবে না। আপনি আপনার দেশেই থাকেন, কারণ পরবর্তী ইসরায়েল আপনার পাশেই আছে, আর পরবর্তী ফিলিস্তিন আমার আপনার দেশটাই হতে চলেছে। কেন এমন কথা বলছি একটু বুঝিয়ে বলি। এই ভারতবর্ষে থাকতে গেলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে। আজ মোল্লা করতে হলে পাকিস্তান বাংলাদেশ যাও, এখানে যাবে না। ভারতে ওয়াকফ আইন সংস্কারের ফলে ভয়াবহ এক ভবিষ্যতের সামনাসামনি হচ্ছে ভারতীয় উপমহাদেশের মুসলিমরা। কারণ ভারতীয় ওয়াকফ বোর্ড এককভাবে সবচেয়ে বেশি পরিমাণ জমির মালিক, যে সংখ্যাটা প্রায় 9,40,000 একর। ঐতিহাসিকভাবে মুসলিম শাসকদের দান করে যাওয়া মসজিদ, মাদ্রাসা, মাজার, গোরস্থান সহ প্রায় 8,72,351টি প্রতিষ্ঠান এই জমির উপর প্রতিষ্ঠিত। শুধুমাত্র ভারতে প্রায় 20 কোটি মুসলমানদের বসবাস, যারা ঐতিহাসিকভাবে এসব ওয়াকফকৃত জমির সাথে সম্পর্ক স্থাপন করে। কিন্তু মোদী সরকার এবার আইন করে এসব প্রতিষ্ঠান ধ্বংস করে জমি দখল ও মুসলিমদের আনুষ্ঠানিক উচ্ছেদ শুরুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই অনেক মসজিদ হিন্দুত্ববাদী উগ্র গোষ্ঠী ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভারতের উত্তরাখণ্ডের 170-এর বেশি মাদ্রাসা সিলগালা করা, পশ্চিমবঙ্গ, হরিয়ানা সহ আসামে 20 লাখের বেশি মুসলিমকে ভূমিহীন করার প্রসেস চলছে। আপনি যে গত 12ই মার্চ ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে গিয়েছিলেন না, তখন আপনার পার্শ্ববর্তী দেশও কিন্তু আন্দোলন করেছিল। সেটা কার পক্ষে জানেন? ইসরায়েলের পক্ষে। পৃথিবীর একটা দেশের মানুষই এখনো ইসরায়েলের পক্ষে মাঠে নামছে, আর সেইটা আপনার পাশের দেশের মানুষ। শুধু তাই নয়, গাজাতে যুদ্ধের মধ্যে ভারত ইসরায়েলে রকেট ও বিস্ফোরক রপ্তানি করে। ইসরায়েল লেবানন সীমান্তে 700 ভারতীয় সেনা মোতায়েনের জন্য সৈন্য পাঠায়। 20 অক্টোবর 2023 সালে ইন্ডিয়া টুডে কর্তৃক প্রকাশিত কমপক্ষে 400 জন ভারতীয় ইসরায়েলি সেনাবাহিনীর সাথে সম্মুখ সারিতে লড়াই করেছিলেন। তাহলে একবারের জন্য ভাবুন তো, এরা যদি আমাদের বাগে পায় তাহলে আমাদের কি অবস্থা করতে পারে? ভাই, আপনার পাশের দেশের মানুষ হাসতে হাসতে জেনোসাইড নিয়ে মজা করে, ইসরায়েলের পক্ষে স্লোগান দেয়। আপনার ভয় করে না? আপনার কি একটাবারের জন্য মনে হয় না এই সাইকোরা আমাকে আপনাকে সুযোগ পেলে কি করতে পারে? যার ফলে সাবধান হন, সামর্থ্য অর্জন করুন, যে সামর্থ্য শুধুমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমেই সম্ভব। বোকার মতো আবেগী হয়ে আমেরিকার স্কলারশিপ বাতিল করে দেওয়া আর প্রয়োজন হলে যাব না আর আমেরিকা, এমন নির্বোধের মতো সিদ্ধান্ত নিয়েন না, আচরণ করেন না। বরং আরো যত বেশি সম্ভব স্কলারশিপের জন্য চেষ্টা করুন। কারণ দিন শেষে আপনার লাগবে জ্ঞান, ক্ষমতা আর টেকনোলজি। এগুলো আপনাকে আনতে হবে আমেরিকা থেকেই, কারণ এখন পৃথিবীর জ্ঞানের কেন্দ্র আমেরিকা। যে সময় পৃথিবীর জ্ঞানের কেন্দ্র বাগদাদ ছিল, তখন তো সারা পৃথিবীর মানুষ সেখানেই ছুটে আসতো। দেখেন, পৃথিবীতে সবকিছুর বর্জন চলে, কিন্তু জ্ঞানের বর্জন চলে না, বয়কট চলে না। আচ্ছা বলুন তো, তুর্কি আজ ড্রোনে এত উন্নতি করলো কি করে? কারণ তুর্কির একটা জেনারেশন আমেরিকা ফেরত। এরা এই টেকনোলজি ওখান থেকেই শিখে এসেছে। ইরানের সাথে আমেরিকার এত এত গ্যাঞ্জাম, কিন্তু কখনো কি শুনেছেন ইরানিরা আমেরিকার স্কলারশিপ বর্জন করেছে? বরং তারা ওখান থেকে আরো ভালো করে শিখে দেশে ফেরত আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পৈত্তলিক তথা প্রতিমা পূজক বন্দীদের মুক্তি দেওয়া হতো জ্ঞানের বিনিময়ে। মুসলিম বাচ্চাদের পড়তে আর লিখতে শিখালে ছেড়ে দেওয়া হতো। মুসলিম নেতারা অতীতে ঘোড়ায় চড়ে যুদ্ধ করে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেছে। শত্রুরা হয়তো তখন ঘোড়া চালানোই পারদর্শী ছিল না, কিন্তু তারা এবার এর বিপরীতে ঘোড়া চালানো শেখার চেষ্টা না করে এমন কিছু শিখেছে যা দ্বারা তারা ঘরে বসে আমাদের মারতে পারছে। ভাই, আমাদের থেকে পাকিস্তানের রিস্ক কম। কেন জানেন? কারণ পাকিস্তানের কাছে আছে অ্যাটম বোমা, যেটা বানিয়েছেন আব্দুল কাদির খান, যিনি পড়াশোনা করেছেন জার্মান স্কলারশিপে। এই ভদ্রলোক যদি বলতো আমি জার্মান যাব না, কারণ জার্মানি তো ইসরায়েলের পক্ষে, তাহলে কি কিছু হতো বলেন? এক আব্দুল কাদির খান তার জ্ঞান আর পরিশ্রম দিয়ে পাকিস্তানের জন্য যা করে গেছেন, পাকিস্তানের স্কলারশিপ বর্জন করা
10 লাখ লোক সারাদিন চিৎকার করেও কি সেটা করতে পারত? মধ্যপ্রাচ্যের ক্যান্সার দূর করার সামর্থ্য আমাদের নেই, কিন্তু দক্ষিণ এশিয়ার ক্যান্সার দূর করার সামর্থ্য আমাদের অর্জন করতে হবে। দেশে কিছু হলেই যখন স্কলারশিপ বাদ, পড়াশোনা বাদ, ভাঙচুর, ঘেরাও, যেমন খুশি তেমন ভাঙার উৎসবে মাতবেন, তখন মনে রাখবেন আপনার করা ক্ষয়ক্ষতি দিয়েই কিন্তু প্রবেশ করবে এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার, যেটা হবে নব্য হিজরাইল। যার ফলে কিছু হলেই আবেগী হয়ে পড়াশোনা বাদ, জ্ঞান অর্জন বাদ এসব করেন না। ভাঙচুর করে নিজের দেশের অর্থনীতির 12টা বাজিয়েন না, কারণ অর্থনীতির উন্নয়ন না হলে সামরিক উন্নয়ন হবে না, আর সামরিক শক্তি না থাকলে আমাদেরকে কিন্তু কেউ আর বাঁচাতে আসবে না, যা ইতোমধ্যেই ওয়াকফ নীতি দিয়ে শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র অর্থনীতি পাল্টালে আমাদের বিভিন্ন বাহিনী তথা আর্মি, এয়ারফোর্স, নেভির শক্তি বাড়বে, আর আমাদের পরবর্তী প্রজন্ম জ্ঞান অর্জন করলেই আমরা টেকনোলজির দিক দিয়ে এগিয়ে যাব। আর তখনই আমাদের এই দেশকে কেউ ফিলিস্তিন বানানোর আগে অন্তত 10 বার চিন্তা করবে।